Hello everyone, welcome to one shot of class 10 physics portion only. হিন্দিতে বাংলায় বাংলা চ্যাপ্টার নেম ইলেকট্রিসিটি। টোয়েন্টি-4 25 জানলা রেট বন্ধ করে দিবি। One shot. All chapter one shot. CBSE 2024-25. Chapter name is first starting with current electricity. দেখ ইলেকট্রিসিটি যদি বলি এখানে কিভাবে করব না, ইলেকট্রিসিটি কোন একটা জায়গা দিয়ে কখন ফ্লো হবে, যদি সেখানে চার্জের ফ্লো হয়, তাই তো। এবারে দেখ ইলেকট্রিসিটিতে আমরা জাস্ট অনলি কন্ডাক্টর নিয়ে ডিল করব, কন্ডাক্টর বা ইনসুলেটর, সেমিকন্ডাক্টর নিয়ে ডিল করব না, ঠিক আছে। তো এখানে চার্জ মানে আমরা কি বুঝবো, প্রোটন বা ইলেকট্রন, আর আমরা জানি ইলেকট্রন ফ্লো করতে পারে। ইলেকট্রন মানে কোনো একটা আমি ধরে নিচ্ছি যে ধর একটা এলিমেন্ট সোডিয়ামের ইলেকট্রিক কনফিগারেশন যদি দেখি আমি কি দেখব, 1s2 2s2 2p6 3s1, তাই তো। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, তোরা জানিস কি 1s 2s, তাহলে 1s2 2s2 2p6 3s1। এটা কেন বলছি, কেন কি 3s1টা আমার ভ্যালেন্স ইলেকট্রন, যেটা একদম আউটার মোস্ট সেলে আছে। এই 3s1-এর যেটা ইলেকট্রন, সেটা রেসপন্সিবল ফর কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ইন সোডিয়াম। বোঝা গেল? তাহলে কি বুঝতে পারছি, যেটা ভ্যালেন্স ইলেকট্রন মানে যেই আউটার মোস্ট অরবিটে যেই ইলেকট্রনটা থাকবে সেটাই রেসপন্সিবল ফর কন্ডাকশন, ঠিক আছে। এবারে দেখ সবার যে আউটার মোস্ট অরবিটে ইলেকট্রন থাকবে, মানে থাকলেও সেগুলো যে লুজলি বাউন্ড থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে। ইলেকট্রন সবেতেই আছে, একটা কন্ডাক্টরেও আছে, ইনসুলেটরও আছে, মানে অ্যাটম মেটাল নন মেটাল সবেতে ইলেকট্রন আছে, কিন্তু ফ্রি ইলেকট্রন থাকতে হবে। শুধু ইলেকট্রন থাকলে কিছু যায় আসে না, ইউনিট ফ্রি ইলেকট্রন টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। বোঝা গেল? মাথাটা পুরো কেটে যাচ্ছে, কাটছে, ঠিক আছে তো। সো ইউনিট ফ্রি ইলেকট্রন টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এবার যেখানে ফ্রি ইলেকট্রন থাকবে সেখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে, ঠিক আছে। চলছে তো, ঠিক আছে। আচ্ছা, তোদের ক্লাসে একদিনও রেকর্ড করিনি না? অন্য ক্লাসে তো রেগুলারলি করছি। 11-12 তো পুরো রেকর্ডেড ভিডিও, মানে যদি কেউ নাও পড়ে আমার কাছে, সে যদি চাইছে সব পেয়ে যাবে, একদম টোটাল ভিডিও দেওয়া আছে পুরোটা। দেখ এবারে কোনো একটা জায়গায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট হওয়ার জন্য কী দরকার, ইলেকট্রন ফ্লো হতে হবে। ইলেকট্রন কোথায় ফ্লো হবে সেটাকে দেখতে হবে, আর কীভাবে ফ্লো হবে। তো যদি একটা ইলেকট্রনকে ফ্লো হতে হয়, সর্বপ্রথম সেখানে কোনো জিনিসের ফ্লো হওয়ার জন্য কী দরকার, দুটো পোটেনশিয়াল ডিফারেন্স দরকার। যেমন একটা জায়গা থেকে একটা জায়গায় জল ফ্লো হবে, সেম লেভেলে জল কি ফ্লো হতে পারে না। সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, মানে হাইট থেকে কম হাইটের দিকে যায়। ইলেকট্রনও তাই, ইলেকট্রনের ফ্লো হওয়ার জন্য কী দরকার, পোটেনশিয়াল ডিফারেন্স। এবার যেখানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো হয়, আমি একটু পোটেনশিয়াল ডিফারেন্সটা বোঝাচ্ছি। ইলেকট্রনের চার্জ কী হয়, নেগেটিভ, তাই তো। ইলেকট্রনের চার্জ কী হয়, নেগেটিভ চার্জ। চার্জের ভ্যালু কত হয়, 1.6 × 10⁻19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের ভ্যালু, ঠিক আছে। এবার ধরে নে এইখানে 5টা ইলেকট্রন আছে, এখানে আছে 10টা। তাহলে যেখানে 5টা ইলেকট্রন আছে সেইখানে পোটেনশিয়াল বেশি না কম, সেখানে পোটেনশিয়াল বেশি কেন, ইলেকট্রন নেগেটিভ। পোটেনশিয়ালের ফর্মুলাটা হয় বলে দিচ্ছি, Q/R। আর কিউর জায়গায় একবার -5 বসা, তাহলে -5 K/R, আর একবার বসা -10 K/R। কোনটা বেশি, -5 না -10? -5। তাহলে এইটা আছে হায়ার পোটেনশিয়ালে আর এইটা আছে লোয়ার পোটেনশিয়ালে। সেই জন্য কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, হায়ার টু লোয়ার। বাট ইলেকট্রনের সংখ্যা কোথায় বেশি, এটাতে বেশি। ইলেকট্রনের সংখ্যা এটাতে বেশি হলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, এদিকে। কেন কি ইলেকট্রন সব থেকে বেশি কনসেন্ট্রেশনের দিক থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যাবে, তাই তো। ইলেকট্রন যেখানে সংখ্যা বেশি আছে সেখান থেকে কোথায় যাবে, যেখানে কম আছে সেখানে যাবে। ডান, বোঝা গেছে? তো এই হচ্ছে তোর কারেন্ট ফ্লোর ফান্ডা।
ঠিক আছে। এবারে কারেন্ট যদি ফ্লো হয় সেখানে দেখ কোনো জিনিসের ফ্লো হলে আমাকে বলতে হবে যে ওয়াটার ফ্লো হচ্ছে, আমি তো বলতে পারি না বিশাল এতটা জল এতটা ওয়াটার ফ্লো হচ্ছে, এতটাটা কি, আমাকে সেটাকে ডিফাইন করতে হবে। কিসে ডিফাইন করব না, আমি বলতে পারি 1 সেকেন্ডে এতটা জল ফ্লো হচ্ছে, তেমনই এখানে আমি কি বলবো 1 সেকেন্ডে এতগুলো ইলেকট্রন ফ্লো হচ্ছে। তো এখানে চার্জকে আমরা কিউ দিয়ে লিখব, কিউ ইজ অ্যামাউন্ট অফ চার্জ, আর কিউর ইউনিট কি কুলম। যদি ধর 4টে ইলেকট্রন থাকে তখন কিউ সমান হবে 4e, এন নাম্বার অফ ইলেকট্রন থাকলে কী হবে এনই। আর যে কারেন্ট ফ্লো হবে তার ইকুয়েশনটা আমি কী পাবো, কারেন্ট ফ্লো মানে হচ্ছে চার্জ পার ইউনিট টাইম, মানে কত চার্জ কত টাইমে ফ্লো হচ্ছে সেটাকে বলো কারেন্ট ফ্লো, কিউ বাই টি। বোঝা গেল? কিউ মানে কি লিখবো, এনই এনই বাই টি। বোঝা যাচ্ছে কোনো প্রবলেম? তো আই ইজ ইকাল টু কিউ বাই টি বা এনই বাই টি। ঠিক আছে, n is number of electrons and E is charge of one electron. n is number of electron, E is charge of one electron. লেখাটা কি দরকার নেই? সামনে এক্সামটা তো উতরাতে হবে, এদের নয় হয়ে আছে। তোদের জন্য, তোর বিশেষ করে তোর সৌম্যর জন্যই করাচ্ছিলাম জিনিসটা, সে তো ঘুরছে ডুব মারছে গঙ্গায়, তাহলে নাম্বার পেয়ে যাবে। So I is equal to Q by T, Q is NE by T. N is number of electrons and E is charge of one electron. N number of electrons, E is charge of one electrons. এখান থেকে কী টাইপের কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে যে ফাইন্ড আউট নাম্বার অফ ইলেকট্রন ইফ ওয়ান নাম্বার অফ ইলেকট্রন ফ্লোজ পার ইউনিট সেকেন্ড if 1 ampere current is flowing. বোঝা গেল কোশ্চেনটা কি? if 1 ampere current is flowing, if 1 ampere current is flowing, find out number of electrons in 1 second. তাহলে কী করে করবো, সিম্পল জিনিস, I is equal to আমি জানি Q by T, বেসিক কোশ্চেন। I জায়গায় আমি কী লিখবো 1, Q জায়গায় আমি কী লিখবো NE বাই টি, টিটা কত 1, তাহলে এন ইজ ইকাল টু কী পাচ্ছি আমি 1 বাই ই, ই এর যেটা ভ্যালু পুট করবো অ্যান্সার পাবো। বোঝা গেল? নেক্সট, ঠিক আছে, নেক্সট দেখ, তাহলে এই যে কোনো একটা জায়গাতে কারেন্ট যে ফ্লো হবে সেই ফ্লোটা কোথায় হবে না একটা সার্কিটে হবে। তো সার্কিটে হলে সেখানে কিছু সার্কিট এলিমেন্ট আছে, সার্কিট এলিমেন্টগুলো কোনটা কি আমি বলছি না, ছোটো থেকে পড়ে আসছিস, বাল্ব কি এই কি সেটা কি, তাদের এলিমেন্টের সিম্বল টিম্বল তোরা জানিস, বাল্ব সুইচ কি এইগুলো আমি না বললেও হবে তো, ঠিক আছে, এগুলো জানা জিনিস, এগুলো শুধু এইগুলো নিয়ে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। নেক্সট আসছে ধরে নে ইলেকট্রিক পোটেন্সিয়াল আর পোটেন্সিয়াল ডিফারেন্স আমি একটা আইডিয়া দিলাম। এবারে পোটেন্সিয়াল জিনিসটাই যে আমি ফর্মুলা লিখেছিলাম না কে কিউ বাই আর, এটা তোরা ক্লাস 12-এ পড়বি। অ্যাকচুয়ালি তোরা ক্লাস 11-এ কী ফর্মুলা পড়িস, ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ। এর মানে কি, ওয়ার্ক ডান, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এটা একটা কনস্ট্যান্ট, আরটাও কনস্ট্যান্ট, ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ। তো ডাব্লিউ বাই কিউ যদি বলি আমি, দেখ ধর দুটো পয়েন্ট আছে, এরকম দুটো পয়েন্ট সার্কিটের মধ্যে, তো এইখান থেকে এইখানে চার্জকে নিয়ে আসতে তোকে যতটা ওয়ার্ক ডান করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং দ্য চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু আদার পয়েন্ট। এবার ধর 10 কুলমের চার্জকে তুই নিয়ে আসছিস, তাহলে 1 কুলমের জন্য কত হবে টোটাল ওয়ার্ক ডান বাই 10 কুলম, ঠিক আছে, মানে ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, ভি মানে হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে। এবার দুটো পয়েন্টের মধ্যে যদি গ্যাপ বলি তখন আমি কি বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। বোঝা গেল? যদি গ্যাপ বলি তখন বলো পোটেনশিয়াল ডিফারেন্স, আর নাহলে ভিটা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ডাব্লুর ইউনিট কি জুল,
কিউর ইউনিট কি বন্ধ কর না এগুলো প্লিজ, জুল পার কুলাম, ঠিক আছে। এটাকে আমরা ভোল্ট দিয়ে লিখি, ভোল্ট, ঠিক আছে। এটাকে আমরা ভোল্ট দিয়ে ডিনোট করি, ঠিক আছে। কোন একটা জায়গাতে বা কোন একটা সার্কিটে কি ধরে নেব, V is equal to W by Q, W is for joule, Q is for coulomb, তাহলে জুল পার কুলাম বা ভোল্ট বলতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো একটা জায়গাতে ভোল্টেজ মেজার করার জন্য আমরা কি ইউজ করি, ভোল্টমিটার, যেটা সবসময় কিসে লাগানো থাকে, প্যারালাল। একটা আইডিয়াল ভোল্টমিটার যদি বলি, আচ্ছা রেজিস্ট্যান্স তোরা পড়বি একটু পরে, তাও আমি বলে রাখছি, একটা আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফাইনাইট। তাহলে ভোল্টমিটার কি মেজার করে, ওপেন সার্কিট ভোল্টেজ। মানেটা কি বলবো আমি, যখন সার্কিট পড়াবো বলে দেবো, সার্কিট পড়ানোর টাইমে বলে দেবো। আই সমান যে কিউ বাই টি লিখেছিলাম, আয়ের ইউনিট কী হয়, অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻⁻6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা তোদের লাস্ট ক্লাস না, বল। 10⁻⁻6 অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার হলে, মিলি অ্যাম্পিয়ার হলে 10⁻³ অ্যাম্পিয়ার। ডান। এবার দেখ, কারেন্ট যে ডিভাইসটা মেজার করে সেই ডিভাইসটাকে আমরা কি বলি, অ্যামিটার। অ্যামিটারের রেজিস্ট্যান্স কী হয়, 0 আইডিয়াল। আর এটা সবসময় শর্ট সার্কিট কারেন্ট মেজার করে, শর্ট সার্কিট কারেন্ট। অ্যামিটার অলওয়েজ মেজার শর্ট সার্কিট কারেন্ট, সবসময়, ঠিক আছে। নেক্সট, so the next one is Ohm's law. What is Ohm's law? এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে পাচ্ছি কি আমরা, না ভোল্টেজ ইন এ সার্কিট, একটা বেসিক সার্কিট আগে ড্র করি। বেসিক সার্কিটে সর্বপ্রথম কী থাকবে, পাওয়ার সোর্স, দ্যাট ইজ ব্যাটারি, একটা সেল। আর যদি এই সেলের থেকে অনেকগুলো থাকে তখন কী হবে, ব্যাটারি, ঠিক আছে। এখান থেকে একটা রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স আমি 2-3টেও ড্র করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক সার্কিট, আর কিছু থাকবে না। এরপরে দেখ, একটা সুইচ আমি রাখতে পারি। কেন সুইচ রাখতে পারি, অন অফ করার জন্য একটা সুইচ রাখলাম, ঠিক আছে। নেক্সট আমি কি রাখতে পারি, এর সাথে আমি অন্য একটা সার্কিট যদি ধর আমি বানাতে চাই, এর সাথে ওভারল্যাপ না করে, আমি তখন সেটাকে কীভাবে ড্র করব, এভাবে ড্র করতে পারি। এটা সেকেন্ড সার্কিট করতে পারি তো, হ্যাঁ। এই যে এই জায়গাটা হচ্ছে নন ওভারল্যাপিং রিজিয়ান, এরম করে দিচ্ছি মানে, বাট আমি এটা লিখছি না, আর আমি এটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা লেখার দরকার নেই, ঠিক আছে। এখানে রেজিস্ট্যান্স আমি R1 লিখছি, R2 লিখছি, R3 লিখছি। তুই ধরে নে তুই এখানে টোটাল কারেন্ট, এটা মানে সুইচ ক্লোজ, আর যদি না থাকে এটা এই এরকম থাকলে সুইচ ওপেন, তো সুইচকে ক্লোজ করলাম। তুই যদি অ্যামিটারের কারেন্ট মেজার করতে চাস, তুই কীভাবে মেজার করবি, আচ্ছা এর অ্যাক্রসে একটা প্যারালাল রেজিস্ট্যান্স লাগিয়ে দে, R4। তুই কী চাইছিস, তুই চাইছিস যে R4-এর অ্যাক্রসে একটা কারেন্ট কত যাচ্ছে মেজার করতে। তো তুই সিম্পলি কী করবি, তুই সিম্পলি এই জায়গাটা একটা অ্যামিটার বসাবি। অ্যামিটার থাকাও যা, না থাকাও তা, কেন কি অ্যামিটার নিজে কোনো ভোল্টেজ কনজিউম করে না। অ্যামিটার জাস্ট অ্যালাউজ কারেন্ট টু পাস থ্রু ইট। অ্যামিটারের কারেন্ট, অ্যামিটার রেজিস্ট্যান্স কত, 0। রেজিস্ট্যান্স যদি 0 হয়, ওহমস ল কী বলছে, V ইজ ইকুয়াল টু IR, ঠিক আছে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। অবশ্যই এই জিনিসটা মেনশন করতে হবে,
ভি ইজ ইকাল টু আই আর অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। যদি এরকমই থাকে তাহলে অ্যামিটারের রেজিস্ট্যান্স 0 হলে অ্যামিটারের জন্য ভোল্টেজ কত হবে? 0। তাহলে অ্যামিটার থাকাও যা না থাকাও তা, যদি না থাকে আমি যা সেটাকে কী করে জুড়ে দেবো, সেই জন্য আমরা কি বলি শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট মানে অ্যামিটারের রেজিস্ট্যান্স 0। এবারে ধরে নে তুই R1 এর অ্যাক্রসে ভোল্টেজ মেজার করতে চাইছিস, ভোল্টমিটার কোথায় লাগাবো? প্যারালাল। আমি একটু আগে কী বলেছি, ভোল্টমিটার কী মেজার করে? ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট ভোল্টেজ মানে কি? ভোল্টমিটারটাকে খুলে দিয়ে দেখ, ওপেন করে দে, কেন ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফাইনাইট। ইনফাইনাইট মানে এইদিকে কোনো কারেন্ট যেতে পারে না, তার মানে ও কী মেজার করছো এখানে? ওপেন সার্কিট ভোল্টেজ। বোঝা গেছে? ডান। ওকে, এখানে প্লাস মাইনাস দিয়ে দিতে পারিস, প্লাস মাইনাস দিয়ে দিবি, ঠিক আছে? রেজিস্ট্যান্সের কোনো পোলারিটি হয় না। অনেক জায়গায় রেজিস্ট্যান্সকে বাল্ব দিয়েও রিপ্লেস করি। বাল্ব যদি দেওয়া থাকে আমি এরকম একটা লিখে দেবো, তাই তো। সুইচ ওপেন সুইচ ক্লোজকে অনেক সময় এরকম রিপ্রেজেন্ট করাই, সুইচ ওপেন, এটা হলে সুইচ ক্লোজ, ঠিক আছে? এগুলো দ্বারা আমি যাচ্ছি না। তো ওহমস ল কী বলছে? ভি ইজ ইকাল টু আই আর অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এট এ গিভেন টেম্পারেচার ফর এ গিভেন মেটাল, ঠিক আছে? আর ইজ কল্ড রেজিস্ট্যান্স। তো যদি কোনো ডিভাইস যারা ওহমস ল ফলো করে তাদেরকে আমরা কি বলবো? ওহমিক কন্ডাক্টর, ঠিক আছে? আর যদি না ফলো করে তখন কি বলবো? নন ওহমিক কন্ডাক্টর। এক্সাম্পল ওহমিক কন্ডাক্টর, এনি মেটাল, ঠিক আছে? নন ওহমিক কন্ডাক্টর এক্সাম্পল সেমিকন্ডাক্টর, ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? বুঝেছিস? আচ্ছা, ওহমিক কন্ডাক্টর হলে কীরকম গ্রাফ হবে? সরি, ওহমিক কন্ডাক্টর হলে কীরকম গ্রাফ হবে না, এদিকে যদি আমি আই লিখি, এদিকে ভি লিখবো, স্ট্রেট লাইন গ্রাফ হবে, যেহেতু ভি প্রপোর্শনাল টু আই। আমি যদি এটাকে থিটা বলি, কোনটাকে থিটা বলছি? এটাকে। ট্যান থিটা কী হবে? এই দিকটা আই হলে এই দিকটাও আই লিখতে পারি তো, এইটা আই হলে এটাও আই লিখতে পারি। ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার আই, বেসটা কত? ভি। বুঝেছিস? আরে ভি বাই আই কী হয়? আর হয়, তাহলে আই বাই ভি কী হবে? 1/r হবে। তাহলে ট্যান থিটা থেকে কী পাবো? 1/r। বোঝা গেল? এবারে ফর অ্যান এক্সাম্পল আমি বলছি, এইখানটাতে থিটা না দিয়ে, এটা থিটা দিয়েছে, এই দুটা আলফা দিল। আচ্ছা, এইটা যদি আলফা, ভিটাকে আমি কোথায় নিয়ে যেতে পারি? এই জায়গায় নিয়ে যেতে পারি তো, হ্যাঁ? ট্যান আলফা কী হচ্ছে? ট্যান আলফা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। আলফার জন্য এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, এটা বেস। কেন কি? যেটা অ্যাঙ্গেল তার উল্টো দিকে এটা পারপেন্ডিকুলার হয়। এই দিকটা যদি ভি হয়, এই দিকটাও ভি হবে। তাহলে ট্যান আলফার জন্য কী হবে? ভি বাই আই, দ্যাট ইজ আর। বোঝা গেল? তাই কার সাথে অ্যাঙ্গেল করছে দ্যাট শুড বি মেনশনড। ওকে, রেজিস্ট্যান্সের ইউনিট কি? আই মানে আসছে, আর মানে আসছে ভি বাই আই, ভি ফর ভোল্ট, আই ফর অ্যাম্পিয়ার। তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কী হবে? ভোল্ট পার অ্যাম্পিয়ার। এটাকে আমরা কি বলে দিই? ওহম। ইন এসআই, এসআইতে আমরা এটা ওহম বলি, OHM, ওহম। রেজিস্ট্যান্স যদি হয়ে গেল, তাহলে রেজিস্ট্যান্স রিলেটেড একটা কোয়েশ্চেন করি, ঠিক আছে? ফার্স্ট লিখ
একদম একদম সিবিএসসি রিলেটেড কোশ্চেন, এক্সট্রা কিছু করাবো না, ঠিক আছে? এক্সট্রা কিছু করতে হলে ও ফাউন্ডেশন ব্যাচের ভিডিও দেখবে না, একদম সিম্পল কোশ্চেন। Find out potential drop across each resistance. Find out potential drop across each resistance. দেখ, তো এই যে এই কোশ্চেনটাতে কিছু সিরিজে আছে, কিছু প্যারালালে আছে। তো তোকে ফার্স্ট দেখতে হবে সিরিজ প্যারালাল জিনিসটা কি। যদি দুটো রেজিস্ট্যান্স সিরিজে থাকে, এখানে কি সেম হবে? আই সেম। আই যদি সেম হয় তাহলে টোটাল ভোল্টেজ ড্রপটা কী হবে? ধর এখানে আমি দিচ্ছি ভি, এখানে আই সেম বলেছি, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি ভি ওয়ান বলি, এর অ্যাক্রসে যদি ভি টু বলি, ভি শুড বি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু। ভি ওয়ান মানে আমি কি লিখবো? আই আর ওয়ান প্লাস আই আর টু, আর ভি মানে আমি লিখবো টোটালটা আই আর। টোটাল রেজিস্ট্যান্সটাকে আমি আর লিখলাম, আই আর লিখতে পারি। আইগুলো যদি সরে যায়, আর ইজ ইকাল টু আর ওয়ান প্লাস আর টু। বোঝা গেছে? দিস ইজ ফর সিরিজ। প্যারালাল হলে কি হবে? টোটাল কারেন্ট আই যাচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে আই টু, এখানে যাচ্ছে আই ওয়ান। খুব মন দিয়ে দেখবি এই জায়গাটা, ঠিক আছে? দুটো দিকে কিন্তু কারেন্ট আলাদা আলাদা হবে। এবারে যেখানে আই ওয়ান, দেখ প্যারালাল মানে ভোল্টেজ সেম হবে, ভোল্টেজ সেম হবে, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? ভি ইজ ইকাল টু আই আর হয়। আমি লিখতে পারি তো আই ওয়ান আর ওয়ান ইজ ইকাল টু আই টু আর টু। কেন কি এরা প্যারালাল আছে, মানে এর অ্যাক্রসের ভোল্টেজ আর এর অ্যাক্রসের ভোল্টেজ দে শুড বি ইকুয়াল, সেম। বোঝা গেছে? ক্লিয়ার? ডান। আর একটা জিনিস মনে রাখতে হবে, ভোল্টেজ যদি সেম হয় তার মানে কারেন্ট আলাদা আলাদা হলে আই শুড বি ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু। আইকে আমি কি লিখতে পারি? আই মানে আমি লিখতে পারি ভি বাই আর, আই ওয়ানকে ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু। এখান থেকে আমি যদি কাটাকাটি করি, ক্যান্সেল আউট করলে কি আসবে? ওয়ান বাই আর ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। দিস ইজ ইয়োর ফাইনাল রেজাল্ট, ঠিক আছে? এবারে দেখ, তোকে যদি এখান থেকে আই ওয়ান বা আই টু বের করতে বলে তুই কী করে করবি? আমি একটু আগে লিখলাম আই ওয়ান আর ওয়ান ইজ ইকাল টু আই টু আর টু। টোটাল কারেন্ট কি? আই সমান আই ওয়ান প্লাস আই টু। এই দুটো ইকুয়েশন থেকে তুই কি বের করতে পারিস? আই ওয়ান আর আই টুর ভ্যালু, ঠিক আছে? এই টোটাল জিনিসটা আমি অ্যাপ্রোচ করব কোথায়? এই কোশ্চেনটাতে সিমিলার অ্যাপ্রোচে যাব। দেখ আরও একটা দুটো জিনিস একটু বলে দিই। যদি ধরে নে দুটো ইকুয়াল রেজিস্ট্যান্স প্যারালালে আছে, এটা আর ওয়ান, এটা আর টু, প্যারালাল থাকলে কি হয়? ওয়ান বাই আর ইজ ইকাল টু আর ওয়ান প্লাস আর টু। তো ধরে নে দুটোই আর আর আছে, তোকে জিজ্ঞেস করলো আর ইকুইভ্যালেন্ট কত,
তো 1/r ইজ ইকাল টু 1/r1 প্লাস 1/r2 করলে কী পাবি তুই 2/r, তাহলে r ইজ ইকাল টু পাবি r/2। যদি 3টে রেজিস্ট্যান্স থাকে r/3, 4টে থাকলে r/4, n নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকলে r/n। ঠিক আছে, এবারে এই জায়গাতে দেখ, এইখানে দেখ 5 আর 15 এইখান দিয়ে তো সেম কারেন্ট যাচ্ছে, তার মানে এরা দুজন কিসে আছে সিরিজ থাকলে কত হবে 20। এখানেতে কি আসবে 20, এইটা 10, এটা 10, এটা 40। আমি একটু আগে কি বললাম, তোরা স্টেপ বাই স্টেপ লিখবি কিন্তু, যে যদি দুটো রেজিস্ট্যান্স তারা কিসে থাকে প্যারালালে থাকে, তার ইকুয়াল হয়, তখন তাদের ইকুইভ্যালেন্ট কী হয়, তাদের হাফ 20। ওইটা 20 আছে, ওকে। হ্যাঁ, তো 20 মিলিয়ে কী হবে 10, কেন 20/2, দুইজন ইকুয়াল আছে 10, তাহলে পরের স্টেপে কী হবে, স্টেপগুলো ড্র করলেই হবে 10, 20, এখানে আসবে 40, তাহলে টোটাল কারেন্ট কত পাচ্ছিস 40/40 মানে 1 অ্যাম্পিয়ার। দেখ নেক্সট হচ্ছে কি আসবে, I 1 অ্যাম্পিয়ার এলো। এরপরে দেখ আমি এই টোটালটাকে কোনটাতে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি দেখাবো। দেখ এই যে এইদিকে কারেন্ট কত যাবে 1, এইখান দিয়ে গেল ডিভাইড হলো, আবার ফিরে এসে কত হবে 1, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে 10 ভোল্ট, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে 20 ভোল্ট। এত দূর তো ক্লিয়ার আছে, বাট এই 15 এই জায়গাতে কত কারেন্ট যাবে সেটা ক্লিয়ার নেই। আমি এটাকে একটু বড় করছি, আমি ধরে নিচ্ছি আই প্রিজিউম এইদিকে কারেন্ট যাচ্ছে I1, এইদিকে কারেন্ট যাচ্ছে I2, লিখতে পারি তো, আমি এটা লিখতে পারি তো I1 × 15 শুড বি ইকুয়াল টু I2 × 20, কেন কি প্যারালালে থাকলে ভোল্টেজ কী হতে হবে সেম, তার মানে I1 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 4/3 I2 লিখতে পারি তো, এত দূর কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা, টোটাল কারেন্ট আমি I বলেছি, টোটাল কারেন্ট 1টাই ডিভাইড হচ্ছে I1 I2তে, তাহলে I1 প্লাস I2 শুড বি ইকুয়াল টু কত 1। I1-এর জায়গায় তুই কী লিখতে পারিস 4/3 I2 লিখতে পারিস তো, এই জায়গাটা বুঝতে পারলি। এই টোটালটার কত 20 হলো তো, মানে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আচ্ছা দুটোই তো 20 আছে, তাহলে তো আমার ভুল হয়েছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে I2/2, I1 ইজ ইকুয়াল টু I2, ভুল করেছিলাম, ভুল বলতে আমি এটা 15 ধরে নিয়েছিলাম। I1 ইজ ইকুয়াল টু I2, তাহলে I1 I2 সেম হলে এখানে কি লিখতে পারি 2I1 ইজ ইকুয়াল টু 1, I1 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 1/2। ঠিক আছে, তাহলে উপরের দিকেও কারেন্ট যাচ্ছে 1/2, নিচে 1/2, তাহলে উপরের দিকে ড্রপ কত হবে, এই 5-এর অ্যাক্রসে ড্রপ কত হবে 5 × 1/2 ভোল্ট, 15 অ্যাক্রসে 15 × 1/2 ভোল্ট, আর 20-এর অ্যাক্রসে 20 × 1/2 ভোল্ট। অনেক ছেলে পেলে কী করে, ধর তুই বাইচান্স ভুল লিখলি তো, তারা বাইরে গিয়ে বলবে স্যার কিছু জানেন না, ভুল পড়াই। আরে ভাই, কথা বলা বোঝানো তার সাথে লেখা, 3টে প্রসেস একসাথে চললে তো হতেই পারে মিস্টেক। ডান। নেক্সট, ডিপেন্ডেন্স অন রেজিস্ট্যান্স অন ডিফারেন্ট প্যারামিটার, ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স অন ডিফারেন্ট প্যারামিটার্স। এই চ্যাপ্টারটা 11টা পর্যন্ত কন্টিনিউ হবে, তারপরে করাবো আমি হ্যাঁ যতক্ষণ হবে একদম টান মাঝে পুরো। হ্যাঁ কিটাই ও আমি আসার সঙ্গে সঙ্গে কোশ্চেন করেছিলাম, তুই তখন ঘুমোচ্ছিলি। শরীর খারাপ নয় তো, ঘুমের বাহানা। একটা মানুষের প্রত্যেকদিন শরীর খারাপ হতে পারে না। কটায় ঘুমিয়েছিস কালকে? কেন
আমি দেড়টাই ঘুমিয়েছি, একটা বিয়ে বাড়ি ছিল। ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স অন ডিফারেন্ট প্যারামিটার, ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স অন ডিফারেন্ট প্যারামিটার। ঠিক আছে, দে 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 না, এটা পুরো মানে ফিজিক্স ভাইয়া সামনে ফ্রন্ট পেজ হয়ে চেপে আসবে। ভলিউম 1 ভলিউম 2 আচ্ছা, ওইখানেই কোথাও একটা আছে। তো দেখ, রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? লেন্থের উপর ডিপেন্ড করে। আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া, এই দুটোকে কম্বাইন করলে আর প্রপোর্শনাল টু এল বাই এ, প্রপোর্শনাল সাইন তুলে দিলে রো এল বাই এ লিখতে পারি। হ্যাঁ, প্রবলেম নেই কোনো? ঠিক আছে। বুঝেছিস? আচ্ছা, রো ইজ রেজিস্টিভিটি। রোটা কি? রেজিস্টিভিটি। এটা কিসের ওপর ডিপেন্ড করে? রেজিস্টিভিটি ডিপেন্ড করে মেটেরিয়ালের ওপর, কোন মেটেরিয়াল ইউজ করছি তার উপর। ঠিক আছে, আর কিসের উপর ডিপেন্ড করে রেজিস্টিভিটি? টেম্পারেচারের উপর। টেম্পারেচারতে কীভাবে ভ্যারি করে জানা আছে? ফর মেটাল রো নট 1 প্লাস আলফা থিটা, theta is change in temperature from 0 degree centigrade. Rho naught is resistivity at 0 degree centigrade বা ইনিশিয়াল রেজিস্টিভিটি। বোঝা গেছে? রো ইজ ইকুয়াল টু রো নট 1 প্লাস আলফা থিটা। এটা এনসিইআরটিতে নেই যদিও। ঠিক আছে, আচ্ছা, এইখান থেকে কী টাইপের কোশ্চেন আসে? একটা খুব ভালো কোশ্চেন হয়, একটা ইজি কোশ্চেন দিয়ে শুরু করি। ওয়্যার ইজ স্ট্রেচ টু মেড টুয়াইস, wire is stretched to made twice, then find out how much percent resistance increased. A wire is stretched to made twice. A wire is stretched to made twice, then find out percentage change in resistance. তোরা একবার ট্রাই কর, নাহলে আমি বলছি। তো দেখ, এটা কিভাবে করবি? তোকে বলেছে যে রেজিস্ট্যান্স, আচ্ছা এই একটা দুটো জিনিস বলা হয়নি এইখানে। আলফাটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, এটাকে বলা হয়, জানার দরকার নেই তোদের। আর থিটাটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। যে কোশ্চেনটা বলেছিলাম, ওয়্যার ইজ স্ট্রেচ টু মেড টুয়াইস, দেন ফাইন্ড আউট পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। তো স্ট্রেচ টু মেড টুয়াইস যদি বলে, একটা জিনিস সবসময় মনে রাখবি যে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, ভি যদি কনস্ট্যান্ট হয়, ভি ইজ ইকাল টু হয় কি এরিয়া ইন্টু লেন্থ। ঠিক আছে, ফোন আসছে শান্তনু। ভি ইজ ইকাল টু এ ইন্টু এল। ঠিক আছে, তাহলে আর প্রপোর্শনাল টু আর সমান কী হয়? রো এল বাই এ। তুই এ এর জায়গায় কি বসাতে পারিস? ভি বাই এল বসাতে পারিস তো? হ্যাঁ, তাহলে এ এর জায়গায় তুই বসিতে ভি বাই এল, এলটা উপরে চলে গেলে কি হবে? রো এল স্কোয়ার বাই ভি। আরটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে? এল স্কোয়ারের সাথে। তাহলে আর ড্যাশ কী হবে? 2l স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হবে। ডাইরেক্টলি করে লিখতে পারিস তো। আর রোটা আর ভিটা তো কনস্ট্যান্ট। রোটা রেজিস্টিভিটি কোনো একটা মেটেরিয়ালের জন্য সেমই হয়, ভিটা ভলিউমটাও সেম। এখান থেকে তুই কী ভাবি? প্রপোর্শনাল সাইনগুলো উঠে যাবে, কেন কি দুটো প্রপোর্শনাল ডিভাইড করলে উঠে গিয়ে ইকুয়াল হয়ে যায়। এল স্কোয়ার বাই 4l স্কোয়ার মানে কত আসছে? 1/4। এখান থেকে আর ড্যাশ কত আসবে? 4r। দ্যাট মিনস কত পার্সেন্ট হচ্ছে? পার্সেন্টেজ 4r মাইনাস আর বাই আর ইন্টু 100। আরেকবার বলবো কৌস্তব, দেখে না একবার।
আর ইজ ইকাল টু রো এল বাই এ, এরিয়ার জায়গায় আমি রিপ্লেস করেছি ভি বাই এল দিয়ে, তাহলে ভিটা ভি, এলটা ওপরে চলে যাবে, রো এল স্কোয়ার বাই ভি। আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার, আর ড্যাশ প্রপোর্শনাল টু 2l এর স্কোয়ার। কেন 2l স্কোয়ার? বিকজ ইট ইজ স্ট্রেচ টোয়াইস। আর বাই আর ড্যাশ কত আসছে? 1/4, আর ড্যাশ ইজ ইকাল টু 4r, পার্সেন্টেজ চেঞ্জ 4r মাইনাস আর বাই আর ইন্টু 100, দ্যাট ইজ 300%। ক্লিয়ার? নেক্সট like where is stretch, sorry where is thickened by n times, thickened মানে তো সেটাকে মোটা করে দিয়েছি, and then it is divided into n parts, and they are connected in series. And parallel, একবার সিরিজে একবার প্যারালালে। Find out equivalent resistance in each case if initial resistance was R, if initial resistance was R, initial resistance R ছিল। দুটোই ট্রাই কর একবার, না হলে আমি বলছি। কোশ্চেনটাতে যাই। তোকে কি বলেছে যে কোনো একটা ওয়্যার ছিল, ওয়্যারের রেজিস্ট্যান্স আর, একটা ওয়্যার ছিল, এর রেজিস্ট্যান্স আর। এই ওয়্যারটাকে তুই n টাইমস মোটা করে দিয়েছিস, এটা মোটা হয়ে গেছে। এইটা সাইডে যদি এদিকে মোটা হয়ে যায়, সাইডে ছোট হবে, তাই তো? কি ফর্মুলা আমি বলেছিলাম? আর ইজ ইকাল টু রো এল বাই এ। ঠিক আছে, যদি লেন্থ বাড়ে এরিয়া কমবে, আর এরিয়া বাড়লে, আচ্ছা ওকে। তাহলে এল এর জায়গায় এল ইন্টু এ যদি ভি হয়, তাহলে এ ইজ ইকাল টু কি, এল ইজ ইকাল টু কি ভি বাই এ লিখতে পারি। তাহলে এটাকে আর রো ভি বাই এ, আবার একটা এ মানে এ স্কোয়ার। তাহলে আর কার সাথে প্রপোর্শনাল হচ্ছে? 1/a স্কোয়ারের সাথে হচ্ছে, হওয়া উচিত। আচ্ছা, এন টাইমস কি হয়েছে ঠিক করে দিয়েছি, মানে এরিয়াটা এন টাইমস বেড়ে গেছে। মানে আগে যদি আর ছিল, এখন আর ড্যাশ 1/a স্কোয়ার, এখানে কি হবে 1/n স্কোয়ার। কেন এন স্কোয়ার হলো বুঝতে পেরেছিস? এন টাইমস বেড়ে গেছে। সিম্পলি তোরা এটা মনে রাখবি, লেন্থ যদি ধর এন টাইম বাড়ে, তাহলে রেজিস্ট্যান্স এন স্কোয়ার টাইম বাড়বে। লেন্থ যদি এন টাইমস কমে যায়, রেজিস্ট্যান্স এন স্কোয়ার টাইমস কমে যাবে। এটাকে ক্যালকুলেট করে দেখ, 1/n স্কোয়ার আসছে। তাহলে আর ড্যাশ কত আসছে? এন স্কোয়ার আর। এবারে এইটা যদি এন স্কোয়ার আর হয়, এটাকে তুই আবার কতগুলো পার্টে ডিভাইড করেছিস? এই টোটালটা এন স্কোয়ার আর হচ্ছে, কতগুলো পার্টে ডিভাইড করেছিস? এন পার্টে। তাহলে এক একটা এটা তাহলে উপরে এন স্কোয়ার হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোরাই বলেছিস, আমিও সলভ করে দিয়েছি। আর বাই এন স্কোয়ার হচ্ছে, তাই তো? আচ্ছা ওকে, ঠিক করে দিচ্ছি, কি আছে। তাহলে এক একটা কত হচ্ছে? আর বাই এন স্কোয়ার। এটাকে তুই কত পার্টে ডিভাইড করেছিস? এন পার্টে ডিভাইড করলি, তাহলে এক একটা পার্ট কত হবে? আর বাই এন স্কোয়ারকে এন দিয়ে ডিভাইড করলে আর বাই এন কিউব। পরের পার্টটা কত হবে? আর বাই এন কিউব। নেক্সট পার্টটা আর বাই এন কিউব। হ্যালো, হ্যাঁ পড়াচ্ছি, বল না। তাহলে প্রত্যেকটা আসছে আর বাই এন কিউব, আর বাই এন কিউব, এরকম করে আসছে, তাই তো? এদেরকে আমি যদি সিরিজে লাগিয়ে দিই, এক্সাইটেড হয়ে যাচ্ছিস কেন? আর বাই এন কিউবকে কতবার সিরিজে লাগাচ্ছি, এরকম কতগুলো আছে? এনটা। তাহলে একটা থাকলে 1 হতো, দুটো থাকলে 2 হতো, তিনটে থাকলে 3 হতো, এনটা থাকলে কী হবে?
তাহলে এখন রেজিস্ট্যান্স কত হচ্ছে, সিরিজ লাগালে আর বাই এন স্কোয়ার, প্যারালাল লাগালে কি হবে, প্যারালালে যদি তিনটে রেজিস্ট্যান্স থাকে আর বাই থ্রি হবে, আমি বলেছিলাম যদি দুটো ইকুয়াল থাকে 8 থাকলে আর বাই টু, তিনটে থাকলে আর বাই থ্রি, চারটে থাকলে আর বাই ফোর। এখানে এনটা থাকলে আর বাই এন স্কোয়ার, একটার একটা রেজিস্ট্যান্স, একটা কত আর বাই এন স্কোয়ার, তো এন কিউব, তাহলে সেটাকে তোকে কী দিয়ে ডিভাইড করতে হবে, এন দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো। দুটো থাকলে বাই টু করতিস, তিনটে থাকলে বাই থ্রি করতিস, এনটা থাকলে বাই এন করতে হবে, মানে আর বাই এন টু দি পাওয়ার 4, বোঝা গেছে। আচ্ছা নেক্সট, নেক্সট সিস্টেম অফ রেজিস্টার ডান। লাস্ট টপিক আমরা যাব, সেটা হচ্ছে যে পাওয়ার, হিটিং এফেক্ট। তো হিটিং এফেক্ট অ্যান্ড পাওয়ার, হিটিং এফেক্টটা কী জিনিস না, আমরা জানি কোনো একটা জায়গায় যদি হিট হয় তাহলে সেখানে মানে কোনো একটা জায়গাতে যদি কারেন্ট সাপ্লাই হয়, এনার্জি দিই, সেটা হিট হবে। আচ্ছা, হিট হলে দেখ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হয়, কিউ ইন্টু ভি, তাই তো। হিটিং এফেক্ট বা পাওয়ার যদি বলি, পাওয়ার মানে হয় রেট অফ ওয়ার্ক ডান, পি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কি ডাব্লিউ বাই টি, দ্যাট ইজ কিউ ভি বাই টি, কিউ বাই টি ইজ আই, IV, this is power. Power in an electrical circuit, P is equal to VI. V এর ইউনিট কি ভোল্টেজ, I কারেন্ট, পাওয়ার ইউনিট হয় ভোল্ট অ্যাম্পিয়ার বা ওয়াট। ডিসিতে পাওয়ার VI হয়, আমরা যা কিছু পড়ছি সব কিছু ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট, P is equal to হবে VI। ঠিক আছে, এইখান থেকে দেখ P is equal to আমি লিখতে পারি I এর জায়গায় কি লিখতে পারি, V বাই আর ইন্টু ভি, মানে ভি স্কোয়ার বাই আর, এটাও লিখতে পারি, বা আইটাকে আই রেখে ভি এর জায়গায় আই আর লিখলে আমি এটাকে আই স্কোয়ার আরও লিখতে পারি, পারি, ঠিক আছে। আচ্ছা, কোন একটা জায়গাতে যে টোটাল এনার্জি, সেই এনার্জির ইউনিট কী হবে, কিউ ইন্টু কী বললাম একটু আগে, পি আই স্কোয়ার আর। পি মানে আমি এনার্জি বাই টাইম যদি লিখি তাহলে আমি আই স্কোয়ার আর, এখান থেকে টাইমটা কোথায় চলে যাবে, এইদিকে, ই ইজ ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর টি। আচ্ছা, ইন জেনারেলি এর ইউনিট কী হয়, আই স্কোয়ার আর, আয়ের ইউনিট কি ওয়াট, আই স্কোয়ার আর এর পাওয়ারের ইউনিট ওয়াট, টি এর সেকেন্ড মানে ওয়াট সেকেন্ড। যদি হায়ার ইউনিটে যাই এনার্জির ইউনিট হবে কিলো ওয়াট আওয়ার, যেটা আমাদের নর্মালি ডোমেস্টিক সার্কিটে ইউজ, মানে ডোমেস্টিক্যালি বা আমাদের নর্মাল যে সাপ্লাই আছে সেখানে ইউজ করে কিলো ওয়াট আওয়ার। এবারে 1 কিলো ওয়াট আওয়ার মানে লিখি আমরা 1 বিওটি, 1 বিওটি ইজ বোর্ড অফ ট্রেড ইউনিট, BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট। এবারে এই 1 বিওটিতে মানে তোকে যখন আমাদের বাড়িতে কারেন্টের বিল আসে না, যে 100 ইউনিট কারেন্ট পড়েছে, তার মানে 100 বিওটি কারেন্ট পড়েছে। 1 বিওটির দাম 5 টাকা হলে 100-র দাম কত হবে, 100 ইন্টু 5, 500 টাকা। তো এরকম ইজি ইজি কোশ্চেন। 1 বিওটি মানে এটাকে যদি তুই ওয়াট আওয়ারে বা জুলে চেঞ্জ করিস, এখানে কি এনার্জি আরও একটা ইউনিট হয় জুল। দেখ কিলো ওয়াটকে চেঞ্জ করলে 10 টু দি পাওয়ার 3 ওয়াট, আওয়ারকে চেঞ্জ করলে 3600 সেকেন্ড, ঠিক আছে। ওয়াট ইন্টু সেকেন্ড কী হয় জুল, কেন ওয়াট মানে আমি জানি কি পাওয়ার, ওয়াট মানে হয় জুল পার সেকেন্ড, তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড কী হবে জুল, তাহলে এটা আসছে তো 3600 মানে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড মানে আমি এর বদলে কী লিখতে পারি, চেঞ্জ করে জুল লিখতে পারি। বাকি আছে এখন, দেখ দেখ পাওয়ারের কোশ্চেন্স কী কী আছে। মেন তো তোদের ক্যালকুলেশন, কোশ্চেন তো খুব বেশি আসে না। লাইক ইউ হ্যাভ one refrigerator
operating at 400 watt, one AC, or refrigerator operating at 400 watt for 20 hours, one AC operating at 1 kilowatt, operating at 1 kilowatt হয়েছে for 8 hours a day, and four fans of 100 watt each ঠিক আছে 100 watt each, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 100 watt each, কতগুলো বলেছি? 4টে ফ্যান অপারেটিং ফর 4 hours a day and 10 bulbs এই ক্যালকুলেটিভ কোশ্চেনই আছে। 10 bulbs of 50 watt each operating 6 hours a day. Find out the total electric bill in the month of April. If per unit cost is 8 rupees, 8 rupees, আমি তো চালিয়ে যাই। বল কি কি বলেছিলাম? Refrigerator operating 400 watt for 20 hours. রেফ্রিজারেটর অপারেটিং 400 watt for 20 hours. 20 hour, তাহলে 400 into 20 কত আসছে? 8000 watt hour, মানে 8 kilowatt hour, 20 hour, আচ্ছা 8000 watt hour মানে 8 kilowatt hour। তারপর এটা এসি Sir, 1 kilowatt for 8 hours. 8 hour মানে এটাও 8 kilowatt hour। তারপর একটা ফ্যান Sir, 4 fans of 100 watt each operating for 4 hours a day. তাহলে 4 4 the 16, 1600 মানে 1.6 কিলোওয়াট আওয়ার। নেক্সট সবগুলোকে 1000 দিয়ে ডিভাইড করে কিলোওয়াটে নিয়ে আসছি। নেক্সট বল। 10 bulbs of 50 watt each operating 6 hours a day. আচ্ছা এটা কত আসছে? 3000 মানে 3 কিলোওয়াট আওয়ার। টোটাল কত আসছে? 8 8 16 19 20.6 কিলোওয়াট আওয়ার, তাই তো? তাহলে 20.6 কিলোওয়াট আওয়ার যদি হয়, 1 কিলোওয়াট আওয়ারের জন্য কত টাকা বলেছি? 6 রুপিস, রাইট? 8 রুপিস। বড়ই কম ইলেকট্রিক বিলটা হয় কি? হ্যাঁ ইন্টু 30 20 কত আসছে রে এটা? Sir, 4944. 4944 আসছে শ্রেয়সী? হ্যাঁ স্যার। তাহলে 4944 রুপিস। আর যদি টোটাল বিওটি কত কনজিউম হয়েছে জিজ্ঞেস করে, কি করব? Sir, এইটা হচ্ছে 1 ডেতে বিওটি, 1 ডেতে বিওটি 30 days is 618. 30 ডেজেতে কী হবে? জাস্ট 30 মাল্টিপ্লাই করে দিয়েছি এর সাথে, আর ইন্টু 8 করেছি, যাতে আমি টোটাল সাম অফ মানি যেটা আমাকে বিল পে করতে হবে 4944, মানে ঠিকই আছে। এত কিছু চালানোর পরে
কমই বিল। নেক্সট, পাওয়ার কোনো একটা বাল্বে পাওয়ার কনজিউম, সেটা ফিউজ হবে না ফিউজ হবে না সেটা পড়াবো। দেখ নেক্সট, উল্টো দিকেও তো লেখার জায়গা আছে। তোকে দুটো বাল্ব দিয়েছে, 240 ভোল্ট সাপ্লাই, ঠিক আছে। এই বাল্বটা 100 ওয়াট, এটা 50 ওয়াট। আমি 200 ভোল্ট সাপ্লাই দিই, তাহলে তোদের ক্যালকুলেশনটা ইজি হবে, ঠিক আছে। ফাইন্ড আউট পাওয়ার কনজিউম বাই ইচ অফ দ্য বাল্ব। If the voltage and power rating is given as, এইটার ভোল্টেজ রেটিং হচ্ছে 100 ওয়াট 100 ভোল্ট, আর এটা 50 ওয়াট 100 ভোল্ট। এদের দুজনের পাওয়ার আর ভোল্টেজ রেটিং, রেটিং মানে কি? রেটিং মানে হচ্ছে যে ওই বাল্বটা সব থেকে ভালো আউটপুট, ম্যাক্সিমাম আউটপুট যে ভোল্টেজ আর পাওয়ারে দিতে পারবে, সেটা হচ্ছে তার ভোল্টেজ অ্যান্ড পাওয়ার রেটিং। ভোল্টেজ অ্যান্ড পাওয়ার রেটিং থেকে আমরা সেই বাল্বের রেজিস্ট্যান্স পাই। এটা তোরা ট্রাই কর, দুটো বাল্বের কোনটাতে কত পাওয়ার কনজিউম হচ্ছে সেটা তোকে বের করতে হবে, প্লাস কোনটা ফিউজ হবে সেটা তোকে বের করতে হবে। কুইকলি কর। দেখ কী করে করবি এটা, না তুই আগে রেজিস্ট্যান্স বের করবি দুটোরই। আর ইজিক্যাল টু কী হয়, পি সমান হয় ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে তোকে আরটা বের করতে হবে। আর কি করবি, ভি স্কোয়ার বাই পি, ভিটা কত রে 100, 100 স্কোয়ার বাই 100 মানে 100 ওহম। ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 100 ওহম, সেকেন্ডটা কত আসছে, আবার সেম ফর্মুলা, ভি স্কোয়ার বাই পি, ভিটা কত আছে 100 স্কোয়ার বাই 50, সেকেন্ডের রেজিস্ট্যান্স আসছে 200, তাই তো দুজনের রেজিস্ট্যান্স চলে এলো। এবারে আমি দুটোকে এইভাবে ড্র করি, একশো ওহম, এটা 200 ওহম। আচ্ছা, এদিকে কারেন্ট যাই, ঠিক আছে। টোটাল কারেন্ট কত যাবে আগে দেখি। I is equal to 100 by 200 by 300, two by 3 অ্যাম্পিয়ার যাবে তো কারেন্ট। এইটা যদি কারেন্ট হয়, প্রথমের যেটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে পাওয়ার কনজিউম কত হবে, না পাওয়ার কনজিউম PC1 লিখছি, PC@1। পাওয়ার কনজিউম দুজন সিরিজে থাকলে আই স্কোয়ার আর হয়, তাহলে এইখানে কারেন্ট যাচ্ছে কত 2/3 অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্সটা আছে 100, দ্যাট মিনস 100 হলে 2/3 স্কোয়ার ইন্টু 100 কত আসছে রে, 400/9। 400/9টা আসতে, এটা 100 থেকে কম তো, হ্যাঁ, তার মানে এই বাল্বটা ফিউজ হবে না। যদি কনজিউম পাওয়ারটা রেটেড পাওয়ারের থেকে কম হয়, বাল্ব উইল নট ফিউজ। সেকেন্ড, PC2 পাওয়ার কনজিউম অ্যাট 2, PC2 মিনস পাওয়ার কনজিউম অ্যাট 2, ওটাতেও আই স্কোয়ার আর পুট করি, মানে 2/3 স্কোয়ার ইন্টু আর, আরটা কত 200, 200 কত আসছে এটা 800/9, 800/9 50 থেকে বেশি, তাই তো, দ্যাট মিনস এই বাল্বটা ফিউজ করে যাবে। ইফ পাওয়ার কনজিউম is more than the rated power, then the bulb will fuse. So the second bulb will fuse and first bulb will be intact. Next, সাগনিক শপিং করে খুব, এটা আমি জানি, তো কি হয়েছে,
সাগনিক Cut শুনবে, করে দেবে, editor. সাগনিক শুনবে, এডিটার না। ভাই 1000 টাকার স্ক্যাম। Like find out potential difference across R, আর R2, and R2 sorry R2, potential difference across R2 and value of resistance R2 and R1. আমি তোদেরকে ফিগারটা দিয়ে দিচ্ছি, এটা তো অসহায় কোশ্চেন মনে হয়। হ্যাঁ ওটাই। হ্যাঁ দিয়ে দিই, হ্যাঁ কী তো হলো, কী আছে কোশ্চেন অসওয়াল হোক আর আরে স্যার এটা অন্য ওভার কিছুই কোশ্চেন হোক। স্যার 15 কোটি বার করে। আমি R1টাই আমার বেরোয় না। কেন বার করে? তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিট আছে, কাটবি তো? কাটবো এখন, মনে আছে কনফার্ম করে নিই, দিলে আমি আমার দাদাকে বলবো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভর্তা দিব। এটা 4 ওহম, টাকা দিলে সব করে দেবে। দিস ইজ R2, ফেমাস কোশ্চেন। এটা 2 ওহম, স্যার R2 বেরিয়ে যাবে, বাট R1টা বের করতে হবে। 2 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার, আর এটা 12 ভোল্ট। দিস ইজ R1, R1 and R2 ফাইন্ড আউট করো অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস R2 স্যার কুইক R1টাই পারবো। বের কর, ট্রাই কর। তো দেখ কীভাবে করবি, তুই দেখতে পাচ্ছিস যে এইখানে তোকে ভোল্টেজ পেয়ে যাবি তুই, কারেন্ট আর রেজিস্ট্যান্স দেওয়া আছে। 1.5 ইন্টু 4 মানে কত হবে? 1.5 ইন্টু 4 মানে 6 ভোল্ট। তাহলে এর অ্যাক্রসে 6 ভোল্ট ড্রপ হলে এর অ্যাক্রসেও কত ভোল্ট ড্রপ হবে? 6 ভোল্টই ড্রপ হবে, বিকজ দে আর ইন প্যারালাল। 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এদিকে যায়, এদিকে 1.5 অ্যাম্পিয়ার গেলে এদিকে কত অ্যাম্পিয়ার যাবে? 0.5 অ্যাম্পিয়ার যাবে। হ্যাঁ যাওয়া উচিত তো। 2 অ্যাম্পিয়ার যদি ওপরের দিকে যায়, নিচের দিকে কত যাবে? 0.5। দ্যাট মিনস আমি বলতে পারি 0.5 ইন্টু R2 শুড বি ইকুয়াল টু 6 ভোল্ট। দ্যাট ইজ R2 ইজ ইকুয়াল টু 6 বাই 0.5 মানে 12 ওহম। R2 ডান, বোঝা গেল। এবারে দেখ টোটাল সার্কিটটাতে যদি আমি দেখি, টোটাল সার্কিটেতে এই যে জায়গাটা এইখানেতে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? V ইজ ইকুয়াল টু IR, 2 ইন্টু 2 কত ভোল্ট? 4 ভোল্ট। সাইলেন্ট প্লিজ। এই টোটাল জায়গাটাতে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে আমি দেখেছি, কত ভোল্ট? তাহলে 6 প্লাস 4 গন, কত ভোল্ট লেফট? 12 ভোল্ট থেকে 12 মাইনাস 10 মানে 2 ভোল্ট লেফট, তাই তো? বোঝা গেল না গেল না? 2 ভোল্ট যদি লেফট হয় তাহলে এর অ্যাক্রসে সেটা ড্রপ হচ্ছে। কারেন্ট কত যাচ্ছে এদিকে? 2 অ্যাম্পিয়ার। তাহলে আমি বলতে পারি কি 2 ইন্টু R1 শুড বি ইকুয়াল টু 2, দ্যাট ইজ R1 ইজ ইকুয়াল টু 1 ওহম। দিস ইজ ইউর ফাইনাল অ্যান্সার। আমি আরেকবার রিপিট করছি, এই দুজন প্যারালালে আছে, এই দুজন প্যারালাল থাকলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেম হবে। 1.5 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 6 ভোল্ট। তেমনই 0.5 ইন্টু R2 শুড বি ইকুয়াল টু 6 ভোল্ট, সো R2 ইজ ইকুয়াল টু 12 ওহম। ডান। এবারে এই টোটালটাতে 6 ভোল্ট ড্রপ হচ্ছে, মানে আমি এটাকে টোটালটা মুছে দিয়ে 6 ভোল্ট লিখতে পারি। এই টোটালটাতে ড্রপ হচ্ছে 4 ভোল্ট, আর এই টোটালটাতে ড্রপ হবে কত? 2 ভোল্ট। কেন? 6 প্লাস 4 10, 12 ভোল্ট অ্যাভেলেবেল থেকে 10 মাইনাস করলে 2 ভোল্ট। দ্যাট মিনস 2 ইন্টু R1 শুড বি ইকুয়াল টু 2, R1 ইজ ইকুয়াল টু 1 ওহম। দ্যাটস অল। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, ভোল্ট মিটার অ্যান্ড অ্যামিটার রিলেটেড রিডিং। ইয়েস, এটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ? স্যার আমার ডাউট ছিল স্যার। Like find out ফাইন আউট current drawn from the battery by the network of 4 resistor. এটা 3 ভোল্ট, এই সবগুলোই 10 ওহম করে আছে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, 1 লাইনের কোশ্চেন। কত হবে? হ্যাঁ 10। Find out current drawn by each of the resistance. দেখ এত ইন্টারেস্টিং জিনিস,
এই পয়েন্টে পোটেনশিয়াল ধরে নে ভি, এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে ভি, এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে ভি, হবে তো? যদি সেম পোটেনশিয়াল থাকে দুটো পয়েন্টের মধ্যে, তার মানে সেখানে মাঝে যা কিছু রেজিস্ট্যান্স থাকবে সব কিছুকে উড়িয়ে দিতে হবে, বিকজ ওটাকে আমরা বলি শর্ট সার্কিট। একটু দাঁড়া, 5 মিনিট পরে ওটাকে আমরা কি বলি, শর্ট সার্কিট। সেম পোটেনশিয়াল মানে সেইখানে কোনো, বলেছিলাম শুরুতে সেম পোটেনশিয়াল কারেন্ট ফ্লো হবে না। তাহলে এদের দুজনকে আমি কি করবো, ভি মানে এটা সরে যাবে, এই টোটালটাও তো ভি আর ভি এর মধ্যেই আছে, তার মানে এটাও কি হবে, তার মানে রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্টই যাবে না, কারেন্ট সোজা এই দিক থেকে গিয়ে এই দিক থেকে গিয়ে এই দিকে আসবে। কেন, এরা দুজন কি হয়ে আছে, সেম পোটেনশিয়াল। তাহলে কারেন্ট রন বাই দ্য রেজিস্ট্যান্স শুড বি 0। বোঝা গেল? ঠিক আছে, ওয়ান মোর কোশ্চেন। ফাইন্ড আউট reading of voltmeter and ammeter. কর, দেখ কীভাবে করবি না, 25 দেখ পজিটিভ নেগেটিভ দেন পজিটিভ নেগেটিভ, এরা যদি একসাথে থাকে এদেরকে টোটালটাকে তুই অ্যাট এ টাইম কি লিখতে পারিস, 34 লিখতে পারিস। আচ্ছা, 30 আর 15 এরা কিসে আছে, প্যারালাল থাকলে 1/r = 1/r1 প্লাস 1/r2 হয়, হয়তো? তাহলে r = কি হয় সলভ করলে, r1 r2 কত হবে, 15 × 30/15 + 30, তাই তো? 15 + 30 মানে আমি এটাকে মুছে কি লিখবো, 45। তাহলে এই 15 আর 30 টোটাল এটা সাম করলে কত আসছে, 10 ওহম। 15 + 15 30 + 10 কত, 40 ওহম রেজিস্ট্যান্স। তাহলে আর টোটাল কত আসছে, 40 ওহম। দ্যাট মিনস এদিকে কারেন্ট কত যাবে, এদিকে কারেন্ট যাবে I = V/R, ভিটা 30 এটা 40 মানে 3/4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বোঝা যাবে 3/4 অ্যাম্পিয়ার কেন হলো। ডান। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, 3/4 × 15 মানে 45/4 ভোল্ট। ভোল্টমিটারের রিডিংটা পেয়ে যাবো। ঠিক আছে, সো দিস ইজ অল ফর টুডে না, হ্যাঁ অল ফর টুডে। কারেন্ট ইলেকট্রিসিটি ডান। ম্যাগনেটটা নতুন ভিডিওতে করেছি।